নমস্কার, আসসালামু আলাইকুম। কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজে আপনার সঙ্গে রয়েছে টিনটিন, আর আমাদের অতিথি হিসাবে এই অনুষ্ঠানে আজকে রয়েছেন মনোবিদ শ্রী অমিত চক্রবর্তী। তাহলে শুরু করছি আমরা আজকে আমাদের অনুষ্ঠান আলোচনা। আজকে আমরা ঠিক করেছি ডিপ্রেশন কিংবা মাঝবয়সী মানুষের বিষণ্ণতা নিয়ে কথা বলবো। অমিত, 100টা লোকের মধ্যে প্রায় আমার মনে হয় আমার নিজের দেখাতে প্রায় প্রত্যেকটা মানুষই কখনো না কখনো কোনো না কোনো বিশেষ ক্ষেত্রে ডিপ্রেসড হয়ে যায়, এবং সেটা ন্যাচারাল লেভেলের বেশি। মানে কোনো কারণে যে ডিপ্রেশন হয়, জানো, আমি তোমাকে বলি, তুমি যেটা বলছো, হ্যাঁ ডিপ্রেশনটা মনে হতে পারে সবাই অ্যাকচুয়ালি ডিপ্রেশন টাচ করে না এমন কোনো লোক নেই। তবে ডিপ্রেশনে না মানে আমি যদি ডিপ্রেশন ক্লাসিক্যাল অর্থে ধরি, তাহলে কোনো কারণ নেই মন খারাপ, কোনো কারণ নেই অবসাদে ভুগছি, এটা হচ্ছে রিয়েল ডিপ্রেশন। কিন্তু আমার একটা খুব ঘনিষ্ঠজন মারা গেছে, আমার একটা বন্ধু আমাকে ছেড়ে চলে গেছে, আমার ছেলে বাইরে বিদেশ চলে গেছে, আমার স্ত্রীর সঙ্গে খুব ঝগড়া হয়েছে, আমাকে কেউ খুব খারাপ কথা বলেছে, অপমান করেছে, তার জন্য যে ডিপ্রেশন, তার জন্য যে মন খারাপ, এটা তো একটা প্রত্যেকেরই কখনো না কখনো, এবং সেটা স্বাভাবিক। তো তুমি যদি বলো স্বাভাবিক ডিপ্রেশন, স্বাভাবিক মন খারাপ হওয়া, লো মুড, এটা আমাদের সকলেরই হয়। অস্বাভাবিক মন খারাপ যেটা, মানে কোনো কারণ নেই অ্যাপারেন্টলি, তুমি বুঝতে পারছো না, আমি বুঝতে পারছি না, কিন্তু লোকটা মন খারাপ করে শুয়ে আছে, সে অফিস যেতে চায় না, সে সকালবেলা ওঠে না ঘুম থেকে, সে বলে কিচ্ছু ভাল লাগছে না, তার মুখে মনে হাসি নেই, সেইটা কিন্তু স্বাভাবিক নয়, আমরা সেটাকেই কিন্তু ডিপ্রেশন বলি। অনেক সময় দেখা যায় যে রাস্তায় একটা ধরা যাক স্টিফেন কোর্ট, একটা ঘটনা হচ্ছে স্টিফেন কোর্ট, তার পাশ দিয়ে বহু মানুষ চলে যাচ্ছে নির্বিকার হয়ে আগুন দেখতে দেখতে। আবার অনেক সময় দেখা যাচ্ছে একটা মানুষ দাঁড়িয়ে পড়ছেন, কান্নাকাটি করছেন, সে ডিপ্রেশন। আমি আমি মানে হয়তো বোঝাতে পারছি না ব্যাপারটা এইভাবে। এই জন্য জানো তো, আমরা সবাই সমান আবেগপ্রবণ নই, একজন মানুষের আবেগ বেশি, একজন মানুষের আবেগ কম। এটাও একটা কারণ, এটাও একটা কারণ। যারা আবেগপ্রবণ বেশি, তাদের মধ্যে ডিপ্রেশন বেশি হয়। মানে যে লোকটা ধরো কিছুই নেই, যেতে যেতে ওরকম অনেকগুলো লোক, একটা ধরো একটা ডেড বডি পড়ে রয়েছে, কিংবা একটা অ্যাক্সিডেন্ট হলো, দেখে একটা লোকের আহত হলো, দেখে একজন লোক সে ভীষণ, তার একজন নির্বিকার চলে গেল, আর একজন ভীষণ আবেগে, মানে সাংঘাতিক আবেগপ্রবণ হয়ে পড়লো, সে হয়তো ভয় পেয়েছে, চিৎকার করছে কিংবা কাঁদতে আরম্ভ করছে। এই যে আবেগপ্রবণতা, এটা কিন্তু তার কিন্তু ডিপ্রেসড হওয়ার সম্ভাবনাটা বেশি। মাঝবয়সী মানুষের বিষণ্ণতা নিয়ে যখন আজকে আমরা কথা বলতে এসেছি, তো অমিত, আপনি বারবার বলছিলেন যে টিনটিন, মেয়েদের ক্ষেত্রে কিন্তু সম্ভাবনাটা বেশি কেন? মাঝ বয়সের যে মানে বিষণ্ণতা, আমরা ইনফ্যাক্ট বলি তোমাকে, দেখো আমাদের না জীবনে কতগুলো, প্রত্যেকটা মানুষেরই না কতগুলো সন্ধিক্ষণ আছে। আমাদের জীবনের প্রথম সন্ধিক্ষণটা হয় কৈশোরে, যখন আমি শৈশব থেকে যৌবনে যাচ্ছি, তার মাঝখানের ফেজটা, মানে ছোট থেকে বড় হয়ে যাচ্ছি। এইটা ছেলে মেয়ে নির্বিশেষে তাদের একটা ক্রাইসিসের মধ্যে দিয়ে যেতে হয়। তারপরে আসে মাঝ বয়সে মহিলাদের অনেকগুলো ঘটনা মহিলাদের জীবনে ঘটে। এখনও মেয়েদের একটা বড় অংশ, মানে অধিকাংশই রাদার, তারা কিন্তু তাদের সংসারটা তাদের কাছে খুব বড়। ইনফ্যাক্ট যিনি বাইরে চাকরি বাকরি করেন, তার কাছেও কিন্তু তার স্বামীর তুলনায় তার কাছে কিন্তু সংসারটা অনেক বড়। মানে সংসারের দায়িত্বটা মেয়েদের কাঁধে, সংসার মানে সন্তানও সঙ্গে আছে। তো এই মাঝ বয়সে এসে অনেকগুলো ঘটনা ঘটে একটা মেয়ের জীবনে। এক নম্বর সেটা হচ্ছে যে তার ছেলে মেয়ে বড় হয়ে যায়, ছেলেমেয়েরা তাকে দরকার হয় না খুব একটা, তারা তখন নিজেদের মতো পড়াশোনা করছে, কিংবা অনেকে বাড়ি ছেড়ে চলেও যায়, তারা অন্য জায়গায় গিয়ে ডিরেক্ট কমিউনিকেশনটা কমে যায়। কমিউনিকেশন না, আমি একজনের কেয়ার নিচ্ছিলাম, আমার আর সেই লোকটা নেই, আর আমার কাছে আমার দায়িত্বটা কমে গেল, আমার কোনো কাজ নেই, আমি ফ্রি। এই ফ্রি হয়ে গেলে আমাদের তো মুশকিল, আমরা ফ্রিডম চাই, কিন্তু ফ্রিডম পেলে কিন্তু আমাদের অনেকের অনেক প্রবলেম হয়, যে আমি তখন আমার কিছু করার নেই। এইটা কিন্তু একটা ক্রাইসিস তৈরি করে। এরপরে সেটা হচ্ছে যে তার স্বামী, এই মধ্য বয়সে একজন 40-45-এর মহিলার স্বামী কিন্তু তার সাকসেসের চূড়ায় একদম, তখন আর একদম সময় নেই তার স্ত্রীর জন্য, তার ফ্যামিলির জন্য। সুতরাং স্বামীর দিক থেকে যেটা কম বয়সে তিনি পেতেন, তার হাজব্যান্ডের কাছ থেকে যে অ্যাটেনশন পেতেন, যে সঙ্গ পেতেন, সেটা আর পাচ্ছেন না। তিনি তখন তার নিজের কাজে ব্যস্ত। ইনফ্যাক্ট তাকে পাওয়া তো যাচ্ছে না, তাকে পেতে চাইলে কনফ্লিক্ট হচ্ছে, দ্বন্দ্ব হচ্ছে, গণ্ডগোল হচ্ছে। আর 3 নম্বর তার সঙ্গে যুক্ত হয় শারীরিক একটা কারণ, সেটা হচ্ছে এই সময়টাই সাধারণত এই মাঝ বয়সে মেয়েদের মেনোপজ হয়। এই মেয়েদের মেনোপজ হওয়া মানে, যেটা আমরা বলি ছেলেদের ক্ষেত্রে এখন অবশ্যই একটা ডিবেট চলছে ছেলেদেরও মেনোপজ হয় কিনা, কিন্তু নর্মালি একটা ছেলে ধরো 12-13 বছর বয়সে যখন তার গোনাডোট্রফিক হরমোনগুলো অ্যাক্টিভেটেড হলো, সেই সময় থেকে 70, 75, 80 তখনও কিন্তু তার কিন্তু বীর্য ধারণের ক্ষমতা রয়েছে, এবং সে তখনও তার সন্তান করার ক্ষমতা রয়েছে। একটা মেয়ের কিন্তু এটা নির্দিষ্ট প্রায় 30 বছরের মতো, তার যদি 12-13 বছর বয়সে তার পিরিয়ড শুরু হয়, মোটামুটি 42, 43, 44-এর মধ্যে সেটা বন্ধ হয়ে যায়। মোটামুটি 30 বছর তাদের আমরা বলি যে সময়টা তার চাইল্ড বিয়ারিং ক্ষমতা, সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা তার থাকে। এবং তার সঙ্গে যেহেতু সেক্সও জড়িত, তো সেক্ষেত্রে যৌন আগ্রহগুলো কমতে থাকে মেনোপজের পর,
এবং সেই জন্যে কিন্তু আরও বেশি ফারাক তৈরি হয় স্বামীর সঙ্গে। সাধারণত তার যৌন আকর্ষণটা থাকে না বলে স্বামী স্ত্রীর মধ্যে একসঙ্গে জড়িয়ে ধরার, কাছে থাকার জায়গাটাও কমতে থাকে। মেয়েটা কিন্তু এই 40-45 ওই 40-এর কোঠায় এসে একা হতে শুরু করে। তার ছেলে মেয়ে চলে গেছে, স্বামী ব্যস্ত, স্বামীর সঙ্গে ফিজিক্যালিও মিট করতে পারছে না। আর তার সঙ্গে যেটা সাংঘাতিক তাদের মধ্যে একটা হয় যে আমার আর সন্তান ধারণের ক্ষমতা নেই। কারণ এটা আমরা জানি আমাদের সেই আদিম যুগ থেকে মেয়েদের একটা বড় প্রয়োজনের জায়গা হচ্ছে সন্তান ধারণ করা। তার মানে যেন অ্যাজ ইফ, মানে আনকনশিয়াসলি প্রচুর মেয়ে মনে করে যে আমার আর কোনো ভ্যালুই নেই, আমি যখন আর মা হতে পারবো না তখন আমার ভ্যালু নেই। ইভেনচুয়ালি সে কিন্তু মা হয় না, মাটা হয়তো তার সে 30 বছরের পর সে গর্ভধারণ করেনি, কিন্তু আমার একটা ক্ষমতা চলে যাচ্ছে, আমি আর মা হতে পারবো না, এই বোধটা কিন্তু একটা কিন্তু অবসাদের কারণ হয়ে দাঁড়ায়। এই সমস্তগুলো মেয়েদের আক্রান্ত করে যেভাবে, সেভাবে ছেলেদের করে না। অনেক ক্ষেত্রেই আমরা দেখি যে হঠাৎ করে এই 40-45 বছর বয়সের কাছাকাছি সময় অনেকে প্রচণ্ড ডিপ্রেসড হয়ে যায়, বাহ্যিকভাবে বোঝা যায় সেটা দেখে, এবং তারা প্রচণ্ড রূপ কনসিয়াস হয়ে যায়, মানে লুক কনসিয়াস হয়ে যায়, প্রচণ্ড সাজগোজ করেন এবং অনেক সময় দেখে একটু অস্বস্তি হয় অন্য ধরনের সাজগোজ, এবং তারা খিটখিটে হয়ে যায়। অ্যাকচুয়ালি মেনোপজ হলে না তার ফলে একটা হয় যেটা আমরা বলি ফ্লাশিং, সেটা একটা খুব নর্মাল সিমটম। কিছু দিনের জন্য তার একটা ভীষণ মেজাজ তিরিক্ষে হয়ে থাকে, এটা খানিকটা হরমোনাল কারণেও হয়। আর এই যে তুমি বলে সাজগোজ করা, নিজেকে সুন্দর করে, সকলে যে করে তা নয়, কিন্তু একটা দল করে, কারণ তারা মনে করে আমাদের ভ্যালুটা চমে যাচ্ছে, আমার দিকে লোকে আর নজর দিচ্ছে না, আমার আর সেই অ্যাট্রাকটিভ ক্ষমতাগুলো নেই, এইটা মনে করে সে নিজেকে আরও অ্যাট্রাকটিভ করার চেষ্টা করে, যেটা অনেক সময় বেমানান হয়, মানে বয়সের সঙ্গে আর মানায় না। তাতে হয়তো আরও সে হাস্যাস্পদ হয়, কিন্তু সেটা খেয়াল থাকে না। এটা তার অসহায়তার দিক, মানে সেই একটা মেয়ে সে নিজেকে ভ্যালুলেস মনে করছে, অথচ তা তো নয়। আমাদের মানে যৌনতাটাই আমাদের জীবন নয়, আমাদের আইডেন্টিটি নয়। আর তার সঙ্গে সঙ্গে এটা মাথায় রাখতে হবে যে আমি আমার ছেলে মেয়ের দায়িত্ব শেষ করলাম, তার মানে এই নয় যে আমার ভ্যালু নেই, কারণ আমি সংসারটা পুরো মেয়েলা চালাই, মানে একটা মেয়েকে বাদ দিলে সংসারে কিছু থাকে না আর। তো সেই ক্ষেত্রে তার তো জায়গাটা থাকে, কিন্তু এটা তার সে বুঝতে অসুবিধা হয়। এদিক থেকে আমরা দেখেছি যারা অন্তত কাজে কর্মে জড়িয়ে থাকে না, তারা কিন্তু অনেক স্মুথ, তারা অনেক সহজ এটাকে তারা অ্যাটলিস্ট এটাকে উইথস্ট্যান্ড করতে পারে। তাহলে একজন মানুষ, একজন মহিলা যিনি সারা জীবন সংসারকে টেনেছেন, সংসারের দেখাশোনা করেছেন, তিনি এখন বুঝতে পারছেন তিনি ধীরে ধীরে ডিপ্রেশনে যাচ্ছেন, তো তার ক্ষেত্রে তার এখন তিনি এর থেকে বেরোবেন কিভাবে? আমি বলি এইভাবে যে এমন যদি হয় তিনি চাকরি করেননি সংসারের প্রয়োজনে, তার ছেলে মেয়েকে বড় করবেন বলে, অনেকের তো সুযোগও নেই, সুবিধাও নেই, তাহলে আমি বলবো যেটা যে ছেলে মেয়ে যখন একটু একটু করে বড় হয় তখন তার না আবার মেন্টালি কিছু কাজের সঙ্গে যুক্ত হওয়া দরকার। যেমন তিনি অর্থকরী কাজ নাও করুন, ধরুন ছেলে মেয়েকে পড়াতেন, ছেলে মেয়ে একটু বড় হয়ে যখন পড়ছে না তখন তিনি অন্য ছেলে মেয়েদের পড়ানো যদি ব্যাপারটা করতে থাকেন, মানে আমি বলছি একটা কাজে জড়িয়ে রাখা, ফুলের গাছ, হ্যাঁ, এটা বই লেখা, একটা কোনো হবি তৈরি করা। বই তো সকলে লিখতে পারবেন না, কিন্তু বই পড়ার হবিটা অনেকে করতে পারেন, যে আমি আমার নিজেকে একটা একা একা। আর এটা না বেসিক্যালি জানো আমাদের প্রত্যেকটা মানুষের না শেখা উচিত ছোটবেলা থেকে কি করে একা কাটাবো সময়। এই যে আমি কেউ থাকবে না তখন আমি কি করে থাকবো, কিভাবে কাটাবো সময়, তার জন্য হবি করা, তার জন্য কতগুলো কাজে নিজেকে জড়ানো, এটা করলে কিন্তু এই ক্রাইসিসটা পেরিয়ে যাওয়া যায়। একটা কথা কিন্তু বলবো যে এই মধ্যবয়সের ক্রাইসিসটা শুধু ছেলেদের যে একবারে হয় না তা নয়, কারণ মধ্যবয়সে ইনফ্যাক্ট আমরা প্রথম এসে না আমরা প্রথম মৃত্যুর চিন্তা শুরু করতে আরম্ভ করি মধ্যবয়স থেকে, যখন আমরা শেষটা দেখতে পাই। মানে 45 বছর বয়সে এসে আমি বুঝতে পারি যে আমার এইমটা কোথায়, যেটা কিন্তু ওই 25-30 বুঝতে পারিনি। এই এইমটা দেখতে পাওয়া বা এইমটা নিয়ে ভাবাটা, এটাও কিন্তু আমাদের ডিপ্রেস করে, যে আমি তো আর, আমার তো এই সময় ফুরিয়ে এলো, আমাকে তো আর তো বেশি দিন নেই, এবার তো আমি আস্তে আস্তে বুড়ো হয়ে যাচ্ছি মানে আমি ক্রমশ মৃত্যুর কাছাকাছি যাচ্ছি। এটাও কিন্তু ডিপ্রেশনের কারণ অনেকের ক্ষেত্রে। তবে ছেলেদের ক্ষেত্রে যেটা হয় সাধারণত এই মধ্যবয়সী ডিপ্রেশনটা আসে যখন তারা কাজের থেকে অবসর নেয়, এবং সেই সময়টা একটা কিন্তু ক্রাইসিস, যেটা কিন্তু মহিলারা কাজ করলেও হয় না। তার কারণ এইটাই, মহিলারা যখন চাকরিও করেন, কোনো কাজেও যুক্ত থাকেন, তাদের কাছে সংসারটা খুব বড় হয়ে থাকে, যার জন্য সংসার থেকে তার রিটায়ারমেন্ট হয় না বলে তারা কিন্তু ওই ক্রাইসিসটা ফেস করেন না, সংসারে কোনো রিটায়ারমেন্ট নেই। কিন্তু একটা পুরুষ করেন, তিনি যখন যেই মুহূর্তে 60 বছর বয়সে রিটায়ার করলেন, তিনি জানতেন কিন্তু রিটায়ার করবেন, কিন্তু তার সবসময় মনে হয় এরা আমাকে চাকরি থেকে ছাড়িয়ে দিল, আমার আর সমাজে কোনো ভ্যালু নেই, পরিবারে কোনো ভ্যালু নেই। এবং যে সিমটমগুলো তুমি বলছিলে, খিটখিটে হয়ে যাওয়া, অবসাদে ভোগ, এগুলো কিন্তু তখন ওই পুরুষদের 60 বছর বয়সে এসে শুরু হয়, সেই ম্যাকারে মেনোপজাল সিমটমগুলো এসে যায়। অনেক সময় দেখা যায় যে ফ্যামিলির একটা ফ্যামিলিকে অনেক সময় মানে ক্লোজলি মিশলে বোঝা যায় ফ্যামিলির মধ্যে একটা এই ডিপ্রেশনের ব্যাপার থাকে। জিন ফ্যাক্টরটা কতটা ইম্পর্টেন্ট আর বাহ্যিক ফ্যাক্টরটা কতটা? অ্যাকচুয়ালি আমাদের বলা হচ্ছে এখন যে ডিপ্রেশন হয়তো একটা কেমিক্যাল ডিজিজ, কারণ ডিপ্রেশন অ্যান্টি ডিপ্রেশন খুব ভালো কাজ করে, মানে আমি যদি ওষুধ দিই তাহলে ডিপ্রেশন কমানো যায়।
তো সেক্ষেত্রে এটা জেনেটিক একটা জায়গা রয়েছে, ফ্যামিলিতে ডিপ্রেশন চলে, আর সেই ডিপ্রেশন সত্যি সত্যি কোনো কারণ ছাড়াই অ্যাপারেন্টলি একটা লোকের ডিপ্রেসড হতে পারে। এবং ডিপ্রেশনটা তুমি জানো কিনা জানি না, এখন সারা পৃথিবীতে WHO বলছে যে সব থেকে ক্রিপলিং ডিজিজ হচ্ছে করোনারি হার্ট প্রবলেমস, হাইপার টেনশন, এভরিথিং কম্বাইন্ড হার্ট প্রবলেমস। সেকেন্ড ইজ ডিপ্রেশন। 15 বছর থেকে 45 বছর বয়সে মানুষের কর্মক্ষমতা সব থেকে কেড়ে নেয় যে তার নাম ডিপ্রেশন। তো ডিপ্রেশন ক্রমশ বাড়ছে, ইনফ্যাক্ট সারা পৃথিবী জুড়েই। যখন আমরা অনেক বেশি বেশি করে জিনিস পাচ্ছি, আমাদের বৈভব যত বাড়ছে তত ডিপ্রেশন বাড়ছে। এই প্রসঙ্গে একটা লাইন মনে পড়ে গেল যে এই শতাব্দীর সব থেকে বড় আবিষ্কার কমিউনিকেশন, আর এই শতাব্দীতেই মানুষ মানুষের থেকে সব থেকে দূরে চলে যাচ্ছে। অ্যাকচুয়ালি আমরা যত উন্নত হচ্ছি কমিউনিকেশনে, তত আমরা পরস্পর থেকে সরে যাচ্ছি, এবং এটা একটা ডিপ্রেশনের বড় কারণ। অনেকেই মানে ডিপ্রেশন অনেক ক্ষেত্রে এমন পর্যায়েও চলে যায় যেখানে কিন্তু আমি এক্সপ্রেস খুব একটা করছি না, কিন্তু সেটা সুইসাইডাল কেসও হয়ে যায়। অ্যাকচুয়ালি ডিপ্রেশন অনেক ক্ষেত্রে নয়, ডিপ্রেশন যদি আনঅ্যাড্রেসড হয়, ডিপ্রেশন যদি খুব একটা সাংঘাতিক মানে ভীষণ তার ইন্টেন্সিটি বাড়ে, তখন মানুষ আত্মহত্যার সিদ্ধান্ত নেয়। ইনফ্যাক্ট আত্মহত্যার সিংহভাগটাই হয় ডিপ্রেশনে। যারা মানে কেউ হঠাৎ করে না, কেউ মানে একটা হুইমজিক্যালি এই ঘটনা যে ঘটনা তা নয়, মানে তোমাকে ভয় দেখানোর জন্য আমি ট্রেন থেকে লাফানোর চেষ্টা করছিলাম, তোমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করার জন্যে হট করে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেলে মরে গেলাম, এটা যে ঘটে না তা নয়। কিন্তু প্রায় সমস্ত মানে 90-95% আত্মহত্যার পেছনে ডিপ্রেশন থাকে। এই ক্ষেত্রে যারা আমাদের বাড়ির বাবা মা কিংবা আমাদের স্ত্রী কিংবা স্বামী, আমরা বুঝতে পারছি সেই মানুষটা ডিপ্রেসড হচ্ছে, কিন্তু একটা সিংহভাগ মানুষ কিন্তু স্বীকার করেন না যে আমি কি, একটা কমন কথা আছে না, আমি কি পাগলের ডাক্তারের কাছে যাবো, আমি কি পাগল হয়ে যাচ্ছি। সেক্ষেত্রে সেসব আইডেন্টিফিকেশন কি করে করব? আমি যেটা বলবো সেটা হচ্ছে বাড়ির লোকেরা যদি মনে করেন যে একজন মানুষ তিনি কিরকম যেন একটা অন্যরকম হয়ে গেছেন, তার হাসি খুশি ভাব নেই। আগে অনেক আছে ডিপ্রেস টাইপ, কিন্তু ছোটবেলা থেকে সে একটু নিজের থেকে নিজেকে গুটিয়ে রাখে, একটু যেন তার আনন্দ কম, একটু যেন কাঠখোট্টা টাইপ। আমি তাদের নিয়ে কিছু বলছি না, তারা পার্সোনালিটি সেরকম, তারা কোনো ডেঞ্জারাস কাজও করবে না। কিন্তু যে মানুষটা হাসি খুশি ছিল একদিন, আজকে ভীষণ মন খারাপ করে বসে থাকেন, তার অ্যাপারেন্ট কোনো রিজনও নেই, সেক্ষেত্রে আমি বলবো যদি তিনি নাও যেতে চান, তাদের বাড়ির লোকেদের উচিত ডাক্তারের কাছে যাওয়া, তাদের সঙ্গে কথা বলা এবং ওষুধ খাওয়ানো। ফেলে রাখাটা কিন্তু খুব খারাপ, কারণ ডিপ্রেশনের একটা বড় অংশই কিন্তু তারা আলটিমেটলি আত্মহত্যার দিকে টার্ন নেয়। তার মানে ডিপ্রেশনে যদি সঙ্গে সঙ্গে চিকিৎসা না করে এটা বাড়তে পারে, বেড়ে চলে, বাড়বেই। হ্যাঁ, অথচ ওষুধ খুব ভালো আছে, তারপরে ওষুধ দিয়ে একটু কমে গেলে প্রকোপটা, তখন তার ডিপ্রেশনের কারণটা খুঁজে বার করা, তার কাউন্সেলিংয়ের জায়গাটা ঠিক করা। আমি নিজে যদি ডিপ্রেশনের রোগী হই, আমি কি সবসময় নিজে বুঝতে পারবো যে আমার বিনা কারণে ভালো লাগছে না? এটা কিন্তু বুঝতে পারা যায় যে আমার কোনো অ্যাপারেন্ট কারণ নেই, আমার ভাল লাগছে না কিছু, আমার গল্প করতে ইচ্ছে করছে না, আমার কোনো বন্ধুদের সঙ্গে মিশতে ইচ্ছে করছে না, আমার শুয়ে থাকতে ইচ্ছে করছে, আমার কোনো কাজ করতে ইচ্ছে করছে না, এগুলো এটা কিন্তু লোকে বুঝতে পারে। যে আপনাকে বলছি, ইনফ্যাক্ট আমি তোমাকে বলি, আমাদের এখানে আমরা আমাদের কাছে যারা আসেন, তাদের একটা এটা ডিপ্রেশন অনেক সময় না, ডিপ্রেশন এবং আমরা যেটাকে বলি ম্যানিক ফেজ, মানে ম্যানিয়া, দুটো একসঙ্গে চলতে থাকে। হ্যাঁ, মাতিক নয়, সেটা অন্যরকম। ম্যানিক হচ্ছে তুমি তখন খুব তুমি ভীষণ হাইপার হয়ে গেছো, তোমার তখন ভীষণ এনার্জি, এটাকে বলে ম্যানিক ডিপ্রেসিভ সাইকোসিস একসময় বলা হতো। তো অ্যাকচুয়ালি এটাকে বলা হয় বাইপোলার ডিসঅর্ডার, মানে মুড ডিসঅর্ডার, একবার মুডটা খুব ভালো, একবার মুডটা খুব খারাপ। তো এরকম অনেকে আছে যারা না নিজের একদম তারা এইটা কাউন্ট করে যে আজকে আমার মুডটা কত, আমি আজকে ডিপ্রেস না আজকে আমি ইলেটেড, আজকে আমি ডিপ্রেস না আজকে আমি খুব ইউফোরিক। এই জিনিসটা তারা নিজেরা বুঝতে পারেন, এবং যারা এটা সবাই বুঝতে পারে যে আমি ভালো নেই, এটা অনেক সময় স্বীকার করতে চায় না, অনেক সময় লোককে গুরুত্ব দেয় না, চিকিৎসা করে কিছু হবে বলে মনে করে না, তাদের নিয়ে সমস্যা। আমরা সেসব মানুষদের জন্য এই প্রোগ্রাম। আমরা একটা ছোট্ট বিরতিতে যাব, বিরতি থেকে ফিরে এসে আমরা আজকে বিষণ্ণতা বা ডিপ্রেশন নিয়ে কথা বলছি, এবং মাঝবয়সী মানুষের বিষণ্ণতাও আমাদের আলোচনার মধ্যে রয়েছে। আমরা এক্ষুনি ফিরে আসছি এই বাণিজ্যিক অন্তরালের পর। চেনা চেনা সুরে যেন বহু দূরে অচেনাকে ডাকছে আমায়। না, আমি আপনাদের কেউ অচেনা কেউ নই, আমি আপনাদের সেই চেনা শম্পা কুণ্ডু।
আর আপনারা শুনছেন কমিউনিটি রেডিও JU 90.8 মেগাহার্টজ, যে চ্যানেলের কোনো বাণিজ্যিক দৃষ্টিভঙ্গি কিন্তু নেই। একেবারেই ব্যতিক্রমী একটি চ্যানেল। সংস্কৃতির সমস্ত ধারায় এই চ্যানেল সম্পৃক্ত, একেবারে সবার থেকে আলাদা। চেনা অচেনা নির্বিশেষে সব ধরনের মানুষকেই এরা আপন করে নিয়ে তাদের প্রতিভাকে তুলে ধরার চেষ্টা করে। দলাদলি নেই, ছোট বড় বয়স্করা বয়োজ্যেষ্ঠরা প্রত্যেককে এই চ্যানেল প্রত্যেককে আপন করে নিয়েছে। তাই আপনারাও এগিয়ে আসুন আপনাদের নিজের সুপ্ত প্রতিভাকে জাগ্রত করার জন্য। একমাত্র এই চ্যানেলটি আপনাদের সাহায্যের হাত বাড়িয়ে দেবে। আমার এত ভালো লাগে, সবসময় আমরা শুনতে পারি না, সময় পাই না, কিন্তু যখনই আমি একটু সুযোগ পাই আমি কিন্তু বসে যাই কমিউনিটি রেডিও JU 90.8 মেগাহার্টজ একেবারে একটু চ্যানেলটা ঘুরে নিতে। তাই আপনারাও দেরি করবেন না, ঝটপট চলে আসুন কমিউনিটি রেডিও JU 90.8 মেগাহার্টসে। সঙ্গে সঙ্গে চলে এসে গান শুনতে শুরু করুন, বিভিন্ন অনুষ্ঠান শুনতে শুরু করুন, দেখবেন খুব ভালো লাগবে। You are listening to Community Radio JU at 90.8 MHz. The radio station is a part of the Technical Education Quality Improvement Program of Jadavpur University. This station is dedicated to alternative programs to serve various community needs. ফিরে এলাম বাণিজ্যিক অন্তরালের পর। আমার নাম টিনটিন, আপনারা রয়েছেন এই মুহূর্তে একটি বিশেষ অনুষ্ঠানে যার নাম আলোচনা। আমাদের সঙ্গে রয়েছেন আজকে আমাদের অতিথি হিসাবে অমিত চক্রবর্তী, আমাদের সবার প্রিয় বিখ্যাত মনোবিদ। আর আজকে আমরা মাঝবয়সী মানুষের বিষণ্ণতা এবং বিষণ্ণতাকে নিয়ে কথা বলছি। অনেক ক্ষেত্রেই দেখা যায় অমিত দা, আমার নিজের পাড়ারই একটা ঘটনা আমি দেখেছি, যে ওনার নাম করছি না, আমি নিজে দেখেছি যে ছেলেমেয়ের বিয়ে হয়ে যাওয়ার পর ভদ্রমহিলা প্রচণ্ড ডিপ্রেসড হয়ে গিয়েছেন, এবং বিয়ে মানে নতুন যে বৌমা এসছেন তার সঙ্গেও কিন্তু খুব বেশি সুন্দর ব্যবহার নেই, এবং পুরো ফ্যামিলিতে অশান্তি হচ্ছে রোজ। এটা কি আমরা মানে আমার মন আপেক্ষিকভাবে বড় কারণ? হ্যাঁ, ডেফিনেটলি আজকে মধ্যবিত্ত আমাদের ভারতীয় সমাজে, আমি শুধু বাঙালি বলছি না, মধ্যবিত্ত ভারতীয় এটা একটা অদ্ভুত সিনড্রোম, মানে আমি বলবো এখানে শাশুড়ি বউ সিনড্রোম। তো এটা এরকমই দেখো, আজকে না যত দিন যাচ্ছে আমরা যত মানে ধরো মানে সেই আমাদের জয়েন্ট ফ্যামিলি, আমাদের যে যৌথ পরিবারের সেই কনসেপ্টটা চলে যাচ্ছে, সেখানে বাবা মা একটি সন্তান বা দুটি সন্তান, এবং তারা কিন্তু বাকি পুরো জায়গা থেকে বিচ্ছিন্ন। মা বাবা দুজনেই তাদের নিজেদের কাজ এবং ছেলে মেয়ে মানুষ করার জন্যই ব্যস্ত, তাদের সোশ্যালাইজেশনের জায়গাটা অনেক কম। বিয়ে টিয়ে হলে বা কোনো নেমন্তন্ন হলে তারা যান, নর্মালি সোশ্যালাইজ করেন না। আগেকার দিনে যেমন ছিল, ছুটি পড়লো তো বাচ্চাটা চলে গেলো মামা বাড়ি গিয়ে 1 মাস থাকলো, এখন সেসব কনসেপ্ট নেই আর। তো এই জায়গাটা থেকে এই 4 জন বা 3 জনকে ঘিরে রয়েছেন। এইবার সেই ছেলেটি বা মেয়ে, ছেলেটি বিশেষ করে, ছেলের ক্ষেত্রে বেশি হয় এটা, যে এই যে আমি জুড়ে আছি আজকে, এক সময় পাখিরা কি করে, পাখিরা একটা তার বাচ্চা পাখিটাকে সে উঠতে শেখায়, তারপরে এক সময় তাকে ঠুকরে ঠুকরে উড়িয়ে পাঠিয়ে দেয়। মানে সে উঠতে না চাইলে তাকে ঠোকরায়, তখন যে ঠুকরে বলে তুই যা ওর। আমাদের মায়েরা কিন্তু ওই উঠতে দিতে চান না। তারা যেটা করেন, ওই যে বাচ্চাটাকে ঘিরেছিলেন, আমার ওই ছোটোবেলায় তাকে স্কুলে নিয়ে যেতাম, স্কুল থেকে সে আসতো, আমার হাতে খেত, আমার কাছেই থাকতো, এই জায়গাটা যে ক্রমশ পাল্টাবে, তাকে যেমন বড় করে স্বাবলম্বী করতে হবে, এই ব্যাপারটা মাথা থেকে একদম বেরিয়ে যায়। তার ফলে কী হয়, যখন বাচ্চাটা বড় হয়ে গেল, তার পড়া শেষ হলো, সে চাকরিতে ঢুকলো, তখনও আমার কাছে সে বাচ্চাই, তখনও সে একটু দেরি করলে আমি তাকে 10 বার ফোন করছি। আর এখন এই মোবাইলের কল্যাণে এই ফোনটা কার্যত, মানে আমি সবসময় তার সঙ্গে আটকে রয়েছি, এবং সে বাড়িতে এলো, সে আমার সঙ্গেই সময় কাটাবে। হঠাৎ করে একদিন তার বিয়ে দেওয়া হলো। বিয়ে দেওয়ার ব্যাপারেও একটা সোশ্যাল প্রেশার থাকে বলেই লোকে বিয়ে দেয়, যে সমাজ লোকে বলছে দেখালে ছেলের বিয়ে দিচ্ছ না কেন, তো বিয়ে দিয়ে দিলাম। বিয়ের পরে এবার যে একটা অন্য মেয়েটির, ছেলেটির যে এখন প্রাইমারি কমিটমেন্ট অন্য একটা মেয়ের প্রতি, এইটা কিন্তু মাথায় আর কিছুতেই ঢোকে না মায়ের। মা ভাবে ছেলে তো আমারই, এবং তার ফলে হয় ওই ছেলের অধিকার নিয়েই তখন মায়ের সঙ্গে বউয়ের একটা বিরোধ শুরু হয়। এবং সেইটা আমি বলবো মানে মেয়েদের দিক থেকেও তাই। মেয়েরা যদি দেখে যে দিন এসে তারা বিয়ে করে এলো, তারপরেই তার মনে হয় যে আমি এখন কমপ্লিট আমার অধিকারে,
এখন কোনোভাবেই মায়ের দিকে তাকাতেও পারবে না, এই দুটোই কিন্তু কাজ করে। তো মিড এজ ডিপ্রেশন নিয়ে যখন কথা বলছি, আমি সেই মহিলাদের বলছি যারা নিজের ছেলেকে বিয়ে দিয়েছেন কিংবা বাড়িতে নতুন কেউ এসেছেন, তিনি কি করে বুঝবেন যে সেই জায়গায় তিনি রয়েছেন? না, প্রথম কথা যেটা সেটা হচ্ছে বিয়ে দেওয়ার আগে তাকে একটা রিহার্সাল শুরু করা উচিত, যে আমি আমার ছেলের বিয়ে দিচ্ছি, এবার আমাকে ওর থেকে সরতে হবে। এবং সেই রিহার্সালটা এইভাবে যে বিয়ের আগে থেকে তারা একটু সরে যান, তারা সবসময় তাদের সঙ্গে জুড়ে থাকবেন না, তারা একটু বাইরে কোথাও গিয়ে থাকুন, ছেলেকে একা থাকতে দিন। সবচেয়ে ভালো কি জানো, ছেলের বিয়েটা দাও খুব সুন্দর করে, আমাদের আচার অনুষ্ঠানগুলো খুব মজার, সেগুলো করো, করে তারপর ছেলেকে না হনিমুনে না পাঠিয়ে অন্য বাড়িতে পাঠিয়ে দাও থাকার জন্যে, সব থেকে ভালো সেটা। বয়স বাড়তে বাড়তে অনেক অসুখ বিসুখ আমাদের শরীরকে ঘিরে ধরে। তো অসুখ বিসুখের জন্য, হ্যাঁ এক্স্যাক্টলি, মাঝ বয়সে অসুখগুলো আসল তার চেহারাটা আমরা দেখতে শুরু করি মাঝ বয়সে। সেটা তো মেনে নিতেই হবে অমিত দা। না, মেনে নিতে হবে না, যেটা হয় সেটা হচ্ছে যে যারা একটু পজিটিভ তারা অসুখ করলে কি করেন, ডাক্তারের কাছে যান, ওষুধ খান, তারপরে একজন ডাক্তার না হলে আরেকজন ডাক্তারের কাছে যান, এবং তারপরে যদি সেইটা যেমন যদি হয় যে আমার খুব পিঠে ব্যথা করে, আমি ওষুধ ডাক্তার দেখিয়েছি কিন্তু আমি কোনো উপকার হচ্ছে না, তখন আমি সেই অসুখটাকে নিয়ে, প্রশ্নটাকে নিয়ে বাঁচার চেষ্টা করি। এটা যারা পজিটিভ। যারা নেগেটিভ তারা কিন্তু ভীষণ রকম ভেঙে পড়েন, তারা মনে করেন যে মাথা ঘাড়ে ব্যথা শুরু হয়েছে, তার মানে আমার কালকে পায়ে ব্যথা হবে, পরশুদিন নাকে ব্যথা হবে, আমি ব্যথায় জর্জরিত হবো, তারা কিন্তু অ্যাপ্রিহেন্ড করতে শুরু করেন। তো সেই জায়গাটা থেকে আবার ডিপ্রেশনে শিখিয়ে ধরে যে আমি অসুস্থ হয়ে পড়ছি, আমি আর ভালো হব না। আমরা যদি মনে রাখি যে প্রত্যেক যে যিনি পজিটিভ তিনি মনে করেন আমার এটা অসুখ করেছে, আমি ভালো হয়ে যাব, আর যদি ভালো না হয় তাতেও ক্ষতি নেই, এটা নিয়ে দিব্যি কাটিয়ে দেবো, লোকে চোখ খারাপ হয়, দাঁত পড়ে যায়, তাতে কোনো অসুবিধা হয় না। তো সেই জায়গাটা থেকেও লোকে কিন্তু ডিপ্রেসড হয়, অসুখের চিন্তাটা, মানে এমনি হাসি খুশি ছিলেন যেমন প্রথম আমরা দেখেছি যে বিষণ্ণ লোকটার শুরুটা হয়েছিল যখন তার একটা বড় অসুখ করলো, এবং অসুখটা করে তার বেশ 1 মাস 2 মাস সে অফিস যেতে পারেনি, কাজ করতে পারেনি, তারপর থেকে তার মনে ভয় ধরেছে, ভয় এবং ডিপ্রেশন একসঙ্গে। একটি পরিচিত আমি মানুষের কথা বলছি, তার বাড়িতে একটা খুব বড় সমস্যা, এবং আমার মনে হয় দুজনেরই মানে স্বামী স্ত্রী দুজনেরই বয়স, ছেলে মেয়ে বাইরে থাকে, দুজনেরই বয়স প্রায় 50 ছুঁই। প্রচণ্ড ভোগবাদী তারা, মানে আজকে এই টিভি চাই তো ঠিক 3 মাস বাদে এর ডবল দামের আরেকটা টিভি চাই, আবার প্রত্যেক বছরে একটা নতুন গাড়ি চাই। তো এই জন্য বাড়িতে সমস্যা। না, সমস্যা মানে কি, এটা এরকম আমরা যে সময়টা আছি তাকে তো আমরা বলি কনজিউমারিজমের যুগ, মানে ভোগ্যপণ্যবাদ। তোমাকে প্রতি মুহূর্তে মনে করিয়ে দেবে কি তোমার নেই, তোমার কি আছে থেকেও তুমি সবসময় তোমার কি নেই। এবং তুমি ধরো আজকে একটা সুন্দর মোবাইল কিনলে, তোমাকে কালকে তুমি বিজ্ঞাপনে দিয়ে পাগল করে দিয়েছিল তোমাকে যে এই মোবাইলটা কেন, এটা না কিনলে তুমি কিন্তু ফিট নও, তুমি কিন্তু সবার থেকে ট্রেন্ডি নও, সবাই কিনছে তুমি কেন। ডিপ্রেশন কি এর পেছনে একটা না কারণ? বলছি এই যে তুমি কিনলে, কেনার পর দিন থেকে তোমাকে আবার বিজ্ঞাপনদাতারা বলতে শুরু করলো তুমি এটা তাড়াতাড়ি বিক্রি করো, তুমি নতুন আরেকটা মোবাইল কেন। এই যে এটাই ভোগ্যপণ্যবাদ আর কি। তো এটা যদি আমি কিনতে না পারি, যখন আমি আর পাচ্ছি না আমার মনে হতো জিনিসটা, তখন আমার মন খারাপ লাগছে, যখন মনে হচ্ছে আমি পিছিয়ে গেলাম, আমি অন্যদের থেকে খাটো হয়ে গেলাম। আমাদের না এটা একই সঙ্গে এই ব্যাপারটা ঘটে যাদের, মানে আমি তোমায় বলবো যে আমি প্রচুর টাকা করেছি, কিন্তু প্রচুর টাকাটা কখনোই প্রচুর নয়। আমি যদি অন্যের সঙ্গে আমি তাকে তুলনা করি, কেমন তুমি কত টাকা পেলে প্রচুর টাকা হয় আমরা কেউ জানি না, 10 লক্ষ, 1 লক্ষ, 50 লক্ষ, 10 কোটি। তোমার যদি 10 কোটি টাকা থাকে আর তোমার পাশের বাড়ির লোকটা যদি 11 কোটি থাকে, তোমার কিন্তু মন খারাপ হবে, তোমার তখন সাকসেস আসবে না। তো সেই জিনিসটা মানে এই যে আমাকে পেতে হবে, অন্য একজন পেয়েছে আমি পাইনি, আমাকে পেতে হবে, যতক্ষণ না পাচ্ছি ততক্ষণ মন ভালো নেই, ততক্ষণ আমি খারাপ রয়েছি। ডিপ্রেশন এর জন্যও হয়। বিভিন্ন বিষয়ে কথা হচ্ছে অমিতদা, একটা কথা কিন্তু বারবার অমিতদা আপনি বোঝানোর চেষ্টা করছেন যে আমার ডিপ্রেশন আমাকে কিন্তু প্রথমে বুঝতে হবে, আর আমাকে এটা মানতে হবে যে আমার ডিপ্রেশনের কিন্তু ওষুধ আছে, এর চিকিৎসা আছে। তো এই বিষয়ে যদি অমিতদা কিছু বলেন। আমি এইভাবে বলবো তোমাকে, আমার ডিপ্রেশন যদি হয় আমার বুঝতে হবে, এবং সেটা বোঝা যায়। যদি আমি না বুঝি তাহলে আমাকে যিনি সবচেয়ে বেশি ভালোবাসেন, আমার কাছে যিনি আছেন, তিনি অন্তত বুঝবেন, বুঝে আমাকে বলবেন, এবং আমি তার কথাটা শুনে তার চিকিৎসা কিন্তু আছে, কেমন। কিন্তু আমি বলবো সেই সঙ্গে সঙ্গে না, জীবন দর্শনটাকে যারা ছোটোবেলা থেকে পাল্টাতে পারে না, ধরো তুমি যদি ছোটোবেলা থেকেই শেখো যে মেটেরিয়াল গেনটা সবচেয়ে বড় গেন নয়, কেমন, আমি কখনো কারোর সঙ্গে নিজেকে এমন কারোর সঙ্গে তুলনা করবো না যারা আমার থেকে বেশি আছে। আমি যদি ছোটোবেলা থেকে, আমরা বলি এগুলো আনন্দের ট্রেনিং নেওয়া, মানে তুমি হ্যাপিনেস ট্রেনিংটা যদি নিতে শুরু করো, যে আমি যদি তুলনা করতেই হয় আমাকে, তাহলে আমি তুলনা করব যে আমার থেকেও খারাপ জায়গা আছে তার সঙ্গে। আর সবচেয়ে ভালো হচ্ছে তুলনা করা নিজের সঙ্গে নিজেকে, আমি 5 বছর আগে কেমন ছিলাম, এখন কেমন আছি, 10 বছর আগে কী করেছি, এখন কী করছি। এটা হচ্ছে সবথেকে পজিটিভ দৃষ্টিভঙ্গি। আমি বলবো যে পজিটিভ দৃষ্টিভঙ্গির একটা ট্রেনিং ছোটোবেলা থেকে শুরু হওয়া দরকার, এবং সেটা যদি হয়ে যায় না কারোর, তাকে কিন্তু কখনো ডিপ্রেশনে পড়তে হয় না। কারণ ডিপ্রেশন তো ওইটাই, আমার একটা অভাব বোধ
সত্যি অভাবটা না নেই, হয়তো আমার অভাব অভাব আদৌ নেই, কিন্তু আমার মনের মধ্যে অভাব বোধটা রয়েছে। আর মাঝবয়সী মানুষের ক্ষেত্রে অমিত, আপনি বারবার একটা কথা বলছিলেন যে আমাদের একটা মানে মাল্টিপল আইডেন্টিটি রাখতে হবে, বিভিন্ন কাজের মধ্যে না, হ্যাঁ, নিজেকে definitely। জড়িয়ে রাখতে আমি হবে। মনে করি যে একটা লোক যদি একটা মাত্র আইডেন্টিটি নিয়ে থাকে, যিনি রান্না করেন তার যদি আর কোনো আইডেন্টিটি না থাকে, তার রান্না করার কাজটা একদিন ফুরিয়ে গেলে তার তখন ভীষণ ডিপ্রেশন হবে। আমাদের আইডেন্টিটি ক্রাইসিস কিন্তু ডিপ্রেশনের একটা বড় কারণ। ওই যে চাকরি যিনি করেন, তার অফিস ছাড়া জগৎ নেই আর, তিনি কখনো রান্নাঘরে ঢুকে দেখেননি স্ত্রী কিভাবে করেন, তার আলাদা কোনো আইডেন্টিটি তৈরি হয়নি। তার জন্য যেদিন তার চাকরিটা চলে গেল সেদিন তার কোনো আইডেন্টিটি রইল না। কেমন? এই জন্যই আইডেন্টিটি, আমি বলি যে একটা মানুষের না একাধিক আইডেন্টিটি থাকা দরকার। সেই আইডেন্টিটি জায়গাটা শখের জায়গা হতে পারে, সমাজসেবা জায়গা হতে পারে, লোককে ভালোবাসার জায়গা হতে পারে। তো সেইটা থাকলে কিন্তু প্রবলেমটা হয় না। তোমাকে যদি আজকে এখান থেকে কেউ সরিয়েও দেয়, আর তুমি যদি ধরো এই কাজটা, যে কাজটা তুমি ভীষণ ভালোবাসো এবং যে কাজটাই তোমার আইডেন্টিটি, সেটা যদি না থাকে, তোমার যদি আরেকটা দ্বিতীয় কিছু থাকে, ধরো তুমি এর বাইরেও গান গাও, তুমি তখন গানটাকে আঁকড়ে ধরতে পারো, গানটা নিয়ে তখন তুমি সময় কাটাতে পারো। তো সেইটা হলেও কিন্তু আমার মনে হয় ডিপ্রেশনের মোকাবিলা করার এটাও কিন্তু একটা খুব বড় ভালো একটা পদ্ধতি। অমিতদা আজকে আমাদের মাঝে এসে মানে অনেকগুলো দিকে আমাদের আলোকিত করলেন, খুব ভালো লাগলো, অনেকগুলো জিনিস আমরা জানতে পারলাম। আশা করি অনেক মানুষের মনের অন্ধকার আলোকিত হলো। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের নাম্বার 24146060। আমি আমার সঙ্গে ছিলাম টিনটিন। সবাই ভালো থাকবেন।